আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের মার্কেট কি খেলাটা দেখাইলো? আলহামদুলিল্লাহ অনেক দিন পর মার্কেট আজকে খুবই ভালো একটা পারফরমেন্স করছে। স্পেশালি 109 পয়েন্ট প্লাস প্লাস এবং 635 কোটি যে টার্নওভার ভলিউম, এর মাধ্যমে মার্কেট বোঝা গেল যে মার্কেটে শক্তি আছে, মার্কেট রেডি এবং মার্কেট উপরে উঠতেছে। এবং এটা হচ্ছে মানে ফাইনাল, মানে কি বলে, যতটুকু পজিটিভ ছিল যে হ্যাঁ মার্কেট বাড়বে বাড়বে, এটা হচ্ছে ফাইনাল ইঙ্গিত, ফাইনাল ইন্ডিকেটর যে মার্কেট ভালো হবেই। তো চিন্তার কিছু নেই। এবং আপনারা জানেন গত কয়েক মাস থেকে আমি একটা কথা বারবার বলে দিছি যে এই মার্কেটকে 5,000-এর নিচে আটকে রাখাটা অনেক কঠিন, সম্ভবই না। আমাদের মার্কেট এখন এমন একটা অবস্থায় আছে, এই মার্কেটকে 5,000 সূচকের নিচে আটকে রাখাটা কঠিন। এবং দেখেন মার্কেট যখন নামছে তখন খুব স্পিডে নামছে, উঠেও গেল খুব দ্রুত। এক টানে নামলো, এক টানে উঠে গেল। এটা কিন্তু নিয়মটা এরকম, যখন শার্প ফল করে উঠেও কিন্তু এরকম। যখন নামে দেখেন এখানে সময় নিয়ে নামছে, উঠছে একটু সময় নিয়ে। এই জায়গাটা কিন্তু এক টানে নামছে, এক টানে উঠে গেছে। কয়দিন আর সময় লাগলো? ইনফ্যাক্ট আপনি যদি হিসাব করেন যে এই মার্কেট এইখানে ছিল 16 নভেম্বর এবং এইখানে আসলো আপনার 24 নভেম্বর, 10 দিনের মধ্যে এটা কাবার দিছে। শুধু এইখানে না, আমরা যদি এইখান থেকে মার্কেটের নামাটা হিসাব করি তাহলে দেখেন এই মাসটা, নভেম্বর মাসটা, আমরা নভেম্বর মাসে আমরা ছিলাম সর্বশেষ কোন জায়গায় দেখি তো, নভেম্বরের 2 তারিখ, 2 তারিখও না, এই যে নভেম্বরের 3 তারিখ বা 4 তারিখ ছিলাম আমরা 5,000 সূচকে, নভেম্বরের 4 তারিখ ছিলাম আমরা 5,000 সূচকে, এবং আজকে নভেম্বরের 24 তারিখ আমরা আবার 5,000-এ চলে আসছি। যে কারণে আমি বারবার বলছি যে 5,000-এর নিচে যাওয়ার পর আর সেল দিয়ে না, কারণ এখন সেল দিয়ে লাভ নেই, এখন আস্তে আস্তে উঠার টাইম, যে কোনো সময় উঠবে। এবং যেহেতু এই যে 4,588, এটা হচ্ছে মার্কেটের একটা মানে সেরা, ইতিহাসের সেরা একটা সাপোর্ট, এর নিচে যাওয়া মার্কেটের জন্য কঠিন। আগামী বার নামলেও এর নিচে যাবেই বলে মনে করি না, নামাটা আসলে সম্ভব না। তো এইখান থেকে দেখেন এক টানে উঠে গেছে এবং এই জায়গাটা দ্রুত ফিল আপ করছে। এইখান থেকে হয়তো আর আগামী কয়েকদিনে হয়তো 5,100-তে যাবে, এরপর স্লোলি আপ ডাউন করবে, বা আপ ডাউন করলে আমরা মোটামুটি ধারণা করতে পারেন যে এই 5,000-এর এই জায়গাটার মধ্যে মার্কেট ঘোরাঘুরি করবে, যদি ফুল বেশি আপ ট্রেন্ড নাও হয়। ফুল আপ ট্রেন্ডের জন্য 2-3টা জিনিস লাগবে, যেমন সামনে যে মার্জিন রুল আগামী সপ্তাহে, ওইটা একটা পজিটিভ কিছু আসা লাগবে। এরপর যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে, ওইগুলো নিয়ে একটু পজিটিভ পজিটিভ নিউজ আসা লাগবে। তাইলে ওই নিউজের ঠেলায় দেখবেন ইজিলি 5,500-তে যেতে পারে, কিন্তু এর আগে না। তো যে কারণে সেল দেওয়ার সময় খুব সাবধানে সেল দিতে। শুধু এটা আপনি দেখেন, যদি আমি এখানে দেখাই, এইখানে আমি এটা আমার পাবলিক মানে সরি প্রাইভেট গ্রুপে দিছিলাম। এটা মনে ছিল এখানে কত তারিখে, 17 নভেম্বর, এটা আমি বলছিলাম যে বাড়বে, যখন এখানে বাড়ার সময় একটু এরকম ধাক্কা খেয়ে উঠবে, উঠে এইখানে এই যে 4,895 এটা ক্রস করার পর একটু বেড়ে আবার নেমে এইখানে আসবে, এসে এরপর যে মূল আপ ট্রেন্ডটা দিবে, মূল বড়টা দিবে। এটা দেখেন এখানে 18 তারিখ পর্যন্ত ক্যান্ডেলই আছে, এর উপরে নাই, এর উপরে নাই। এখানে দেখেন 18 তারিখ লেখা, এই উপরে 17 তারিখ লেখা, আর এর উপরে নাই। এখন দেখেন আজকের যে আওয়ারলি চার্টে আসলে কি করলো, আওয়ারলি চার্টটা খেয়াল করে দেখবেন ঠিক সিমিলার, হয়তো লাইন বাই লাইন এখানে পয়েন্ট বাই পয়েন্ট মিলে নাই, কিন্তু সিমিলার। এইখান থেকে উঠে এইখানে একটু ধাক্কা ধাক্কি করে এখানে 4,895 জন ক্রস করছে, এরপরই ক্রস করে নামছিল। আমি ধারণা করছিলাম আর2 নিচে হয়তো এই বক্স পর্যন্ত আসবে, কিন্তু আমার কথায় তো মার্কেট সবসময় চলবে না। কিন্তু মোটামুটি দেখেন এই জিনিসটাই কিন্তু লাগছে, এখান থেকে উঠে মার্কেট হালকা নেমে এরপর টান দিছে, এরপর একটা টান টানছে। এখানে কিন্তু লাল সবুজ লাল সবুজ ছিল, এখানে কিন্তু টান দিয়ে উঠে গেছে। এই জিনিসটা কিন্তু গত 17 নম্বর আমি আমার গ্রুপে দিয়ে দিছি অলরেডি। এগুলো জিনিস একটু ফলো করলে মার্কেটকে বোঝা যায় যে মার্কেট আসলে কি করবে। আচ্ছা, এখন মার্কেট আমরা দেখি যে আজকে মার্কেটে কারা, মানে যদিও মার্কেট আজকে সব সেক্টরই বাড়ছে, টপ সেক্টর বাই গেইনার, টেক্সটাইলের সব বাড়ছে, ইন্স্যুরেন্স তো সবগুলোই বাড়ছে, এগুলো সবগুলোই বাড়ছে, ঠিক আছে। সবচেয়ে বেশি টাকা ঢুকছে দেখেন টেক্সটাইলে, ভালো ঢুকছে, টেক্সটাইলের বেশিরভাগ কোম্পানি আজকে ভালো করছে। ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, ফার্মাসিউটিক্যাল তো নিয়মিত থাকে, এগুলা ফুয়েল এন্ড পাওয়ার অনেকগুলো স্টক ইপিএস ভালো আসছে, তো এগুলো মোটামুটি ভালো পজিশনে আছে। আচ্ছা, এখন চলুন আমি কিছু স্টক সাজেস্ট করি, যেহেতু আপনারা হয়তো মানে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে ভাই স্টক দুইটা বলেন, স্টক দুইটা বলেন। যাওয়ার আগে জাস্ট এতটুকু বলে রাখি যে ফাইনাল কনফার্মেশন ছিল এই যে ট্রেন্ডটা ভাঙবে, এবং এটা ভেঙে যখন উঠতে পারছে, তো আশা করি এখন আর মার্কেট খারাপ হবে না, টেনশনের কিচ্ছু না। আর খারাপ হইলেও আপনি প্রতিটা স্টকে স্টপ লস মেনটেন করেন। মার্কেট এইখান থেকে নামক, আর এইখান থেকে নামক, আর এইখান থেকে নামক, আপনার যদি একটা স্টকে স্টপ লস থাকে, তাহলে এইখান থেকে এইখানে আসলে আপনার স্টক স্টপ লস হয়ে গেছে, স্টপ লস আপনার সেল দিয়ে তো বের হয়ে যাওয়ার কথা। অথবা যদি আপনি এইখানে কিনেন, এইখানে নামলেই তো আপনার স্টপ লস হয়ে গেছে, তা আপনি তো সেল দিয়ে নামার কথা, আপনি তো এইখানে কেনার পর এইখানে এসে বলার কথা না যে ভাই এখন কি সেল দিব। আপনার তো সেল দেওয়ার কথা ছিল যদি এই যে 5,600-তে কিনেন, তাহলে 5,400-তে হিট করলেই আপনার প্রতিটা স্টক স্টপ লস হিট করার কথা। যেটা আমি করি, যেটা আমি গ্রুপে প্রতিটা স্টক আমি যখন তাদেরকে কেনার রেঞ্জ বলি, ধরেন বললাম 40 টাকায় কিনেন, তাহলে আমি বলে দিই যে 35 টাকা হচ্ছে আমাদের স্টপ লস, 37 টাকা আমাদের স্টপ লস, এবং টার্গেট হচ্ছে হয়তো 45 টাকা বা 50 টাকা টার্গেট,
এরকম আমি গ্রুপে বলে দিই 40 টাকায় বাই করবেন, 50 টাকা আমাদের টার্গেট, 50 টাকায় গেলে সেল দিবেন। আর যদি স্টপ লস হচ্ছে 37 টাকা হইলে আপনি বের হয়ে যাবেন। 37 টাকা হইলে মনে করেন স্টপ লস, মার্কেট ট্রেন্ড নষ্ট, স্টকের ট্রেন্ড নষ্ট, বের হয়ে যান। এখানে তো আর কিছু বলার নাই। এটা যদি কেউ মেনটেন করে, এই মানুষটা কখনো একটা মানুষের সাথে এরকম হবে না যে 40 টাকায় কিনছে তার আজকে 20 টাকা হয়ে গেছে। এটা আমার গ্রুপের কোনো মানুষের হওয়া উচিতই না, কারণ সে যদি স্টপ লস মেনটেন করে। আমার নিজেরও এটা হওয়ার কথা না। আপনারা যে বলেন ভাই লাল মার্কেটে সেল দিচ্ছেন নাকি, সেল তো অনেক আগে দেওয়া শেষ। এই জিনিসটা বুঝতে হবে। যতদিন আপনি জীবনে স্টপ লস মেনটেন করবেন, আপনার আসলে কোনো সময় মার্কেটে বড় লস হবেই না। এবং ছোট যে 2-4টা লস হবে, এগুলো আপনি যখনই একটা ভালো ট্রেড ধরবেন, ওইটাতে এক লাভে পুরো সব লস উঠে যাবে। তো বাস্তবতা হচ্ছে এই জিনিসটাগুলো বুঝে এখনো শেখার চেষ্টা করেন। এখন আমি আমার আজকে গ্রুপে বলছি যে এবার যে মার্কেটটা উঠতেছে, কসম কাটেন সবাই একটা কসম কাটেন যে ভাই এখন থেকে স্টপ লস মেনটেন করবো। এখন থেকে মার্কেট যেইখানে যাক, মার্কেট 5,000-এ যাক, 6,000-এ যাক, 7,000-এ যাক, যাওয়ার পরে যদি আমি স্টক কিনি, ওইটা তো নামবে। মার্কেট তো যেখানে যাক মার্কেট তো নামবে, মার্কেট সামনেও তো নামবে। মার্কেট যখন উঠতেছে আর কি জীবনে না মার্কেট নামবে না? মার্কেট তো নামবে। 5,000-এ গেলেও মার্কেট নামতে পারে, 6,000, 10,000-এ গেলেও মার্কেট নামতে পারে। এবং 10,000-এ যাওয়ার পরও তো আপনারা কিনবেন, কেউ না কেউ তো কিনবে, সবাই তো কিনতেছি। তো এই জিনিসটা এখন থেকে একটা মাথায় সেট করে রাখেন যে একটা স্টক কেনার সময় আমার মাথায় থাকবে, এবং টেকনিক্যালি স্টপ লস সেট করবেন। মানে স্টপ লস উল্টাপাল্টা সেট করলে দেখা যাবে নেমে উঠে গেছে, আপনি বুঝেন না, আপনি সেল দিয়ে বসে আছেন। টেকনিক্যালি স্টপ লস যদি সেট করতে পারেন, তাইলে হবে কি, একটা স্টক এটা কি ট্রেন্ড নষ্ট হয়ে গেছে কিনা এটা আপনি বুঝবেন। যদি ট্রেন্ড নষ্ট হয়ে যায়, তখন আপনি বের হয়ে গেলে দেখবেন বের হওয়ার পর এটা আর বাড়ে নাই। আর অথবা ট্রেন্ড যদি নষ্ট না হয়, তাহলে আপনি ওইটাতে থাকবেন, দেখবেন কদিন পর নেমে আবার উঠে গেছে। তো টেকনিক্যালি আপনার স্টপ লস সেট করাটা শিখতে হবে। নইলে কারো সাথে চলুন, নইলে কারো অ্যানালিস্টের কাছে যান, জানেন, কিন্তু অন্ধভাবে এই মার্কেটে ডিল ছুড়িয়েন না। জাস্ট মানুষের মুখের কথা শুনে শুনে, উল্টাপাল্টা গেমদার এই ফেসবুকের পেজ করার মুখের কথা শোনা শুনে এই মার্কেটে লসটা করিন না প্লিজ। আচ্ছা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টা স্টক দিব, এবং 3 ক্যাটাগরির এবং 3 স্টাইলের। সবগুলো যে পারফেক্ট ভালো এরকম না, কিন্তু আমি আমার লজিকটা এর পিছনে উপস্থাপন করব। দেখেন, একটা সিম্পল লজিক আমি দেখাই। এই যে 28-29 অক্টোবর মার্কেট এখানে গেছিল, তখন ছিল 4,800-তে গেছিল, বুঝছেন? এবারের মতো না, আরো উপরেই ছিল। 4,800-তে যখন 29 অক্টোবর মার্কেট এখানে যায়, একটু দেখি তখন ব্যাক্স ফরমা হয়েছিল। আপনি যদি ব্যাক্স ফরমায় যান এবং ব্যাক্স ফরমায় গিয়ে আপনি যদি 29 অক্টোবর চেক করেন, তাহলে দেখবেন ওই 29 অক্টোবর ব্যাক্স ফরমা ছিল, দেখেন 29 অক্টোবর ছিল ব্যাক্স ফরমা 70 টাকার নিচে। ইনফ্যাক্ট 64 টাকা, 65 টাকা, 70 টাকায় ধরলাম 70-এ ছিল, 70-এ ছিল। কিন্তু এবারের ডাউন ট্রেন্ডে ব্যাক্স ফরমা কিন্তু এত নিচে নামে নাই। অথচ ব্যাক্স ফরমা কিন্তু সুযোগকে অনেক নিচে নামাইতে পারে। তাহলে সুযোগটা নামলো, কারা নামাইলো? আচ্ছা, শুধু এইটা না, আপনি বিএসসি তে যান, বিএসসি যেটা 1 টাকা নামলো সুযোগ অনেক নামে। দেখেন তখন বিএসসি 53 টাকায় গেছিল 29 অক্টোবর, কিন্তু এবার কিন্তু এখন 100-এর উপরে। তাহলে সুযোগটা আসলে নামাইলো কারা? এই জিনিসটা কি এখনো বুঝতে পারতেছেন? এছাড়া আরো স্টক, ভালো ভালো স্টক দেখেন, আপনি ব্রাকই দেখেন, ব্রাক ছিল তখন কততে, ব্রাক একটু উপর নিচ করলে কিন্তু সুযোগ অনেক নামে। তো এই যে 28 অক্টোবর আপনি যদি দেখেন, এখানে অক্টোবরে 28 অক্টোবর 29 ব্রাক ছিল 46 টাকা, কিন্তু এবার কিন্তু ব্রাক ডাবল না, 46 টাকা, 66 টাকার উপরে, 66 টাকা। আর তখন ছিল 46 টাকা। এত ব্রাকও এত উপরে, বাকি কোম্পানিগুলো ভালো ভালো অবস্থানে। এবং তাইলে মার্কেটে আসলে এত নিচে নামাইলে করে, হ্যাঁ সব অনেক কোম্পানি নামছে, কিন্তু বড় বড় অনেক কোম্পানি নামে নাই। খেয়াল করে দেখবেন, বড় বড় অনেক কোম্পানি ঠিক আগের জায়গায়, যে 4,800 যখন গেছিল তখন যায় নাই। তাইলে মার্কেটে নামাইলে গেলাম, মার্কেটে এমন কোম্পানি নামাইছে যারা মার্কেট মরা। যেমন দেখেন, এখন টপ গেইনার দেখলে আপনি খেয়াল করবেন, একটু টপ গেইনার টন করি, টপ গেইনার দেখেন কারা আসলে বেশি বাড়তেছে, যেগুলো বেশি কমছে। এই আইএফআইসি এগুলা এখন একবারে নিচে চলে গেছিল। একবারে দেখেন, এই দেখেন ওরা কিন্তু আগে এত নিচে যায়নি। গত বছর ওরা 7 টাকায় ছিল, কিন্তু এবার দেখেন 3 টাকায় গেছিল। তো ব্যাংক এরও তো সূচকের প্রভাব আছে, ব্যাংকগুলোর সূচকের প্রভাব অনেক বেশি। এই যে আইএফআইসি নিচে গেছে, এটাই এখন আবার উঠছে, এটাই কিন্তু আবার সূচক বাড়াইছে। আচ্ছা, এছাড়া ফাইন্যান্স সবগুলোই আছে, পিএলএফএল, আরো কত কিছু আছে, আইএসএফএল, অনেকগুলো আছে। এছাড়া আপনি দেখেন এই যে এমারাল্ড অয়েল আছে, যেগুলো কোম্পানি দেখেন গতবারের চেয়ে এবার অনেক বেশি নিচে আসছে। অর্থাৎ এবারকে নিচে কোনগুলো বেশি আসছে এটা আপনাকে খুঁজেন। গতবার ছিল ব্যাক্স ফার্মা বিএসসি নিচে, এবং গতবার ওইগুলো উপরে উঠছিল। কিন্তু এবার কিন্তু এরপরে যে মেতে আসলো, মেতে কিন্তু ফেকডিল, সিমটেক্স এগুলো ছিল নিচে, ডমিনেজ, সাপোর্ট এগুলো নিচে আসছিল, তার ইতিহাসের লোয়েস্টে আসছিল। এরপর কিন্তু ওইগুলো আপট্রেন্ড দিল। তাহলে এবার কারা নিচে আসছে এটা আপনাকে দেখতে হবে, যে এইবার কারা নিচে আসছে, যারা এবার নিচে আসার পর আবার উপরে উঠছে। এখানে দেখেন এটাও কিন্তু গতবার অনেক নিচে ছিল, এরপর উঠছে। এখনো কিন্তু এবার অনেক নিচে আসার পর উঠছে। তো সমস্যা হলো এই কোম্পানিগুলো বাজে, এই কোম্পানিগুলো ঢুকতে একটু টেনশন লাগে, রিস্ক থাকে। আপনি এনআরবি দেখেন, এনআরবি ব্যাংক কত নিচে আসছে এবং এই নিচে থেকে উঠতেছে। মানে আপনাকে খুঁজতে হবে এইবার কোন জিনিসগুলো সবচেয়ে নিচে আসছে। তো এখন এখানে তো অনেকগুলো আছে, এগুলোর উপর ভরসা কম। এই যে আপনার বেলিজিং, এগুলো মরা কোম্পানি।
ফাইন্যান্স সবগুলো মরা, যে কোনো সময় আপনারা বাস দিয়ে পিএলএফএসএল এগুলো কিনবেন না, এগুলো আমি আপনাকে কিনতে বলবো না, পুরো মরা কোম্পানি। তো আমার চোখে দেখেন একটা কোম্পানি আছে যেটা হচ্ছে এবার অনেক নিচে নামছে গতবারের মতো, কিন্তু কিন্তু কোম্পানি এত বাজে না, একেবারে বাজে না। ডিএসএসএল, ড্রাগন সোয়েটার্স এন্ড স্পিনিং লিমিটেড, দেখেন ঠিক গত 28 অক্টোবর এটা ছিল 60 টাকার দিকে গেছিল, এবারও কিন্তু সেম সেম টাচ করে উঠে আসতেছে। এবং গতবার যখন এখানে দেখেন এক টান দিয়ে নামছে, এক টান দিয়ে উঠছে, এবারে কিন্তু অলমোস্ট এক টান দিয়ে নেমে অলমোস্ট এক টান দিয়ে উঠছে। এটা আমি বারবার বলি, যেটা এক টান দিয়ে নামে সেটা আবার উঠার সময় টান দিয়ে উঠে, আবার যেটা স্লোলি নামে ওইটা আবার স্লোলি উঠে, এরকম একটা প্যাটার্ন মিল আছে। কিন্তু খেয়াল করলে দেখবেন এই যে ডিএসএল কিন্তু অলরেডি আপনার 6 টাকা 70 পয়সা টাচ করে আসছে, ধরলাম 60 টাকা, 60 টাকাও যদি যায় তাহলে অলরেডি 8.5 টাকার উপরে চলে আসছে, মানে একটা প্রফিট আছে, এখনো প্রফিট দেওয়ার চান্স আছে। এবং ডিএসএল মার্কেটে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে বলবে যে ডিএসএল আসলে 13 টাকায় নিয়মিত আসে, নিয়মিত দেখেন যতবার নামে এসে 13 টাকায় উঠে, আবার এত নিচে গেছে গিয়ে আবার 13 টাকা টাচ করছে, এই নিচে গেল 13 টাকা, আবার 13 টাকার পাশে গিয়ে আবার এবার নিচে আসলো, এসে কিন্তু আবার এখানে দেখেন 11 টাকা 12 টাকা টাচ করছে, পরে এবার যে অনেক নিচে গেছে, এবার কিন্তু আবার আপনি ইজিলি 12 থেকে 13 টাকা পাবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা কি কালকেই পাবো? না, আপনি এখন কালকে পরশু এক মাসের মধ্যে নাও পেতে পারেন, কিন্তু এই স্টকগুলো আপনি যদি 6টা মাস 5টা মাস দিতে পারেন, 4টা মাস দিতে পারেন, 3 মাস দিতে পারেন, দেখবেন এই স্টকগুলো অনেক ভালো করবে। স্পেশালি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, জানুয়ারি ফেব্রুয়ারি দেখেন এখানে ছিল ঠিক অক্টোবরের নিচে ছিল, এখনো কিন্তু ঠিক নভেম্বরের কাছাকাছি সেম বছরের একই সময় ও সেম জায়গায় গেছে। এবং ডিসেম্বরে এবং জানুয়ারিতে ও গেছিল 13 টাকায়, এবারও চান্স আছে দেখবেন ডিসেম্বর পাড়ি দিয়ে জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিএসএল কে আপনি 13 টাকার দিকে পাবেন। এবং ডিএসএল যদি ফান্ডামেন্টাল আপনি চেক করেন, ফান্ডামেন্টাল কিন্তু ডিএসএল খুব একটা খারাপ না। আমি দেখাই আপনাদেরকে, ফার্স্ট অফ অল এই যে ছোট ছোট কোম্পানি, এই যে ডিএসএসএল, গোল্ডেন সন, বাংলাদেশ বিল্ডিং, বিডি থাই, এগুলোতে আপনার ফান্ডামেন্টাল খুব একটা দেখাই লাগে না, কারণ এগুলোর ফান্ডামেন্টাল আসলে কাজেই লাগে না, ফান্ডামেন্টাল ছাড়াই এগুলো বাড়ে, ছাড়াই নামে, বুঝছেন। বাট ফান্ডামেন্টাল তবু যদি আপনি দেখেন মোটামুটি সে ডিভিডেন্ড দিচ্ছে, একবারে যে ডিভিডেন্ড দেয় না ওই টাইপের কোম্পানি না, মোটামুটি কোনো মতো ডিভিডেন্ড দিয়ে নিজেরা মোটামুটি বি ক্যাটাগরিতে রাখতেছে, এটা হচ্ছে একটা ভালো জিনিস। তার মাঝে মোটামুটি ডিরেক্টর হোল্ডিং 30-এর উপরে আছে, তার নেভ 18-তে আছে, এগুলো খারাপ না। ইপিএস দেখেন এবার কিছুটা মাইনাস আসছে, কিন্তু ইপিএস মোটামুটি এরকম 4 পয়সা 5 পয়সাতে রাখে, খারাপ না, বছর শেষে মোটামুটি কিছু পয়সা আছে। আর ফান্ডামেন্টাল এই স্টকগুলো আবারও বলতেছি, ফান্ডামেন্টালের কারণে এই স্টকগুলো কিনেন না, যারা ফান্ডামেন্টাল প্রেমী তারা হয়তো আমার গালি দিতে পারেন যে ভাই এগুলো ফালতু স্টক, কিন্তু বললাম তো ভাই ফান্ডামেন্টাল মানে এগুলো হচ্ছে আপনার জেড ছাড়া মোটামুটি ভালো স্টক, জেডের গুলো তো পুরো ফান্ডামেন্টাল বাজে, তবু তো ওইগুলো মানে আপনি কিনেন। তো এগুলো হচ্ছে মোটামুটি মানে লো রেঞ্জে কিছুটা ভালো স্টক যেগুলো আপনি এন্ট্রি নিতে পারেন। এবং আমি আপনাকে বলছি না কালকে গিয়েই আপনি সব এন্ট্রি না, আপনার 10,000 স্টক কেনার ইচ্ছা, কালকে গিয়ে 10,000 কিনবেন না, আপনি কালকে 2,000 কিনেন, যেটা আমি পুরো মাস আমার গ্রুপে বারবার বলে গেছি, ধাপে ধাপে কিনতে থাকেন কিনতে থাকেন। এই পুরো মাসটা কিন্তু মার্কেট সবচেয়ে লোয়েস্টে ছিল, এবং কেউ যদি এই পুরো মাসটা কিনে তাহলে সে কিন্তু আজকের ডেটে লসে না। একটা মানুষ যদি নভেম্বরের 5 তারিখ থেকে কেনা শুরু করে এবং প্রতিদিন প্রতি 2 দিন একদিন পর পর হালকা হালকা কিনে, সে কিন্তু আজকের ডেটে লসে থাকতেই পারে না, কারণ মার্কেট কিন্তু ঠিক 5,000 আবার উঠে গেছে। তো এরকম জায়গায় আপনি ধীরে ধীরে অল্প অল্প করে কিনতে থাকেন এবং 8টা থেকে 9 টাকা পর্যন্ত কিনলেন, তাহলে দেখবেন ডিএসএল 2 মাস গেলেই 13 টাকা উঠে যাবে, তখন আপনি একটা হ্যান্ডসাম প্রফিট নিয়ে বের হতে পারবেন। এবং শুধু 13 টাকা না, এর মাঝখানেও আপনি যদি একটু বুদ্ধি খাটান তাহলে সেল দিতে পারবেন। আবার মাঝখানে দেখবেন উঠার আগে, এখানে উঠার আগে হয়তো 2বার থামবে, প্রতিটা থামার সময় আপনি সেল দিবেন, নামলে আবার কিনবেন, এরকম করে করে যদি বাই সেল করতে পারেন তাহলে আপনি এখানে দেখা গেল হয়তো 5 টাকার জায়গায় আপনি 7 টাকা 8 টাকা লাভ করবেন। এবং আবারও বলে রাখি, প্রতিটা স্টকে টেকনিক্যালি আপনি স্টপ লস সেট করে ঢুকবেন, আমার কথায় ঢুকেন না, নিজে অ্যানালিসিস করে বুঝে শুনে টেকনিক্যালি স্টপ লস সেট করে ঢুকেন। আমার কাজ হচ্ছে আপনারা বিভিন্ন স্টক দেখায় দেওয়া। শুধু এইটা না, আমি ডিএসএল দেখাই যে এখানে কারেকশনটা হয়েছে কিভাবে, ইউটিউব থিওরি অনুযায়ী ডিএসএলটা কিন্তু এই দেখেন, যদি এটা দিয়ে আমি ক্লিক করি যেটা এ বি সি করে কালেকশন হয়েছে, এইখানে এ বি এই সিও এটা কারেকশন হয়েছে, এটা আপনি কারেকশন পাইলেন। এবং যদি স্টকটা এখন বাড়ে তাহলে সেম ইউটিউব থিওরি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে আমরা জানি যে এটা হচ্ছে প্রথমে 1 কমপ্লিট করবে, 1 হতে এখানে গিয়ে থামবে, এরপর হয়তো এখানে একটা আপ ডাউন পাবে, এরপর কিন্তু একটা বড় 3 কিন্তু একটা বড় আপট্রেন্ড দিবে। 3টা নরমালি লম্বা হয়, 3টা সবচেয়ে লম্বা হয়, এবং 3 যাওয়ার পর আবার দেখবেন একটু নামবে, নেমে কিন্তু শেয়ার পর হয়তো 13 টাকার দিয়ে এখানে যাবে। জিনিসটা একটু হিসাব করে, একেবারে যে অ্যাকুরেট সেম এরকম হবে এরকম এটা আমি বলতেছি না, কিন্তু মোটামুটি আপনাদেরকে আন্দাজ দেওয়ার জন্য বলছি, মোটামুটি কিন্তু স্টকগুলো এরকমই চলে। এবং যদি এইখানে 2টা যদি আর একটু উপরে গিয়ে কমপ্লিট করে তাইলে কিন্তু এটা একটা রিভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয়ে যায়, ভালো করে খেয়াল করেন। 2টা যদি এইখানে বা এইখানেও কমপ্লিট করে, এই যে 1 নাম্বার যে লাইন 1 নাম্বার যেটা এইখানে যেটা কমপ্লিট করে একটু নামে বা এখানে ধরলাম আর একটু উপরে গেল, তাহলে এটা কিন্তু একটা রিভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হবে, এবং তখন কিন্তু সত্যি এটা ওয়েভ 3 হয়ে যাবে, তখন দেখবেন টানে টান বাড়তেছে, আপনি এটা ধরার চান্স পান নাই,
হল টানা হল 2-3 দিন হল্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলো একটু মানে খেয়াল রাখবেন, যে একটু মানে আমি বলতেছি না এটাই ফাইনাল, কিন্তু কালকে থেকে আপনি খেয়াল রাখেন, আপনি নিয়মিত এটা খেয়াল রাখেন যে এটা কি এরকম হয়। যদি এরকম একের সাথে 2 মিলে, 2 এর সাথে 3 মিলে, তাইলে আপনার ডিসিশন নেওয়া শুরু করবেন। আচ্ছা, এখন আপনাদেরকে আমি আরেকটা ফান্ডামেন্টাল, মোটামুটি ভালো ফান্ডামেন্টাল স্টক বলবো, যে ইন্স্যুরেন্স সেক্টর। এগেইন ইন্স্যুরেন্স সেক্টর আমি অনেকবার ম্যাগনা ইন্স্যুরেন্স নিয়ে বলছি, এবং ম্যাগনা ইন্স্যুরেন্স দেখেন এই দুইটা লাইন যখন আমি অ্যাড করছি ট্রেন্ড লাইন মেনটেন করে, ম্যাগনা কিন্তু এবারও এসে প্রতিবার কিন্তু এই লাইনে সাপোর্ট নিছে, এইখান থেকে উঠে যখন নামছে এই লাইনে সাপোর্ট নিছে। এটা কিন্তু লাইন আগে রাখা, এই জিনিসগুলো আগেরই রাখা, জাস্ট আপনাদেরকে আমি আজকে দেখাই দিছি যে এই লাইনটা এখানে আবার সাপোর্ট নিছে, আবার মার্কেট যখন নামে ঠিক এক্স্যাক্ট এর আশেপাশে এসে সাপোর্ট নিছে। এর মানে কি? এর মানে মার্কেট এখন রেডি এই স্টকটা, মানে যতবারই নিচে নামে এখানে যারা ইনভেস্টর আছে তারা কিন্তু এটাতে আর নিচে যেতে দেখতে চায় না, তারা জানে এটা এখান থেকে ফিরা উচিত, এবং এখানে আসলে মানুষ বাই করা শুরু করে। তো ম্যাগনাও কিন্তু আজকে একটু ভালো বাড়ছে, এবং এখনো ইন্স্যুরেন্স একটু সবার চোখে না, কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে ইন্স্যুরেন্স খেলে, এটা বিভিন্ন প্রতি বছরই আপনি খেয়াল করলে দেখবেন যে ডিসেম্বর জানুয়ারিতে ইন্স্যুরেন্সের একটা আপ ট্রেন্ড থাকে। তো সামনে যদি আপনি একটা ইন্স্যুরেন্স রাখেন তাহলে অন্তত ম্যাগনাটা রাখেন, এবং ম্যাগনা শুধু এখানে না, ম্যাগনা কিন্তু দেখবেন এখানে একটা শার্প ফল হয়েছে, এগেইন ডিএসএল এর মতোই। এই কদিন দেখেন এখানে যেরকম এক টানে নামছে, এরপর কিন্তু এক টানে উঠছে, এইখানে কিন্তু আবার সময় নিয়ে নামছে, এরপর আবার সময় নিয়ে উঠছে, কিন্তু এইখানে সে এক টানে নামছে, এখানে উঠার সময় দেখবেন হঠাৎ 2-3 দিনের মধ্যে হঠাৎ 30-এ চলে যাবে, বুঝবেনই না। 30 বেসিক মিনিমাম টার্গেট, 30 ইজিলি যাবে। কিন্তু লং টার্মে ম্যাগনা যদি, আমি মানে অবাক হব ম্যাগনা যদি 40-এ মানে না যায়, মিনিমাম 40-এ যাইতেই পারে ম্যাগনা, মিনিমাম 40 ম্যাগনার জন্য কিচ্ছুই না, একটা টানের টান চলে যাবে, জাস্ট ইন্স্যুরেন্সের একটা টান আসা লাগবে। এবং ম্যাগনা যদি আপনি ফান্ডামেন্টাল দেখেন, ম্যাগনা ইন্স্যুরেন্স সব দিকে ফান্ডামেন্টালি খুবই ভালো। আরেকটা জিনিস ম্যাগনার আপনি দেখাই, যেগুলো আসলে সবসময় দেখাই না, কিন্তু কেন একটা স্টক চয়েস করার পিছনে আমাদের কিন্তু অনেক কারণ থাকে, জাস্ট একটা কারণ নিয়ে আমরা বসে থাকি না। এখানে দেখেন ম্যাগনা এক তো শেয়ার কম, এগুলো ইন্স্যুরেন্স সবগুলোই শেয়ার কম থেকে, মাত্র পাবলিক কাছে 2 কোটি শেয়ার। আচ্ছা, 10% ক্যাশ নিয়মিত দেয়, এগুলো আপনারা দেখতেছেন। ইপিএসও মোটামুটি পজিটিভ আছে, ভালো, গতবার 31 ছিল, এবারও 1.31 বেশি আসার কথা, এখানে কিন্তু দুইটাই ইপিএস বাড়ছে। এগুলো হচ্ছে বেসিক জিনিস, কিন্তু শেয়ারটা কিন্তু মার্কেটে নতুন। আচ্ছা, এত বেশি পুরানো, হয়তো 22 না 23 আসছে। এইখানে দেখেন এই যে জুনে তার ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং ছিল 8 টাকা 25 পয়সা, 8.25%। ইনস্টিটিউট 8.25% ইনস্টিটিউট হোল্ড করতো, এরপর বেড়ে বেড়ে প্রতি মাসে বেড়ে বেড়ে এখন এসে দেখেন অক্টোবরের 31 18 হয়ে গেছে, অর্থাৎ 10% মানে শেয়ার হোল্ডিং বেড়ে গেছে ইনস্টিটিউটের। পাবলিকের কাছ থেকে 10% শেয়ার হোল্ডিং নিয়ে নিছে, কিন্তু এই 10 মাসের দাম আসলে কতটুকু বাড়ছে? অগাস্ট থেকে আপনি নভেম্বর দেখবেন দাম আসলে বাড়েনি, উল্টা কমছে। মানে ইনস্টিটিউট জোর করে কমায় কমায় পাবলিকের কাছ থেকে নিতেছে, পাবলিকের টেনশন দিয়ে শেয়ারগুলো নিতেছে। এবং শেয়ারগুলো কালেক্ট করে কেমনে? মনে করেন ইনস্টিটিউট কালেক্ট করবে 2000, 5,000 করে 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 সে সারাদিনে হয়তো 20,000 কালেক্ট করলো, আর দিনের লাস্টে সে 10,000 শেয়ার দিবে। হঠাৎ কোনো সময় দিনের ফার্স্টে কি লাস্টে সে 10,000 সেল দিবে, যেই এক টানে 10,000 সেল দিবে, তখনই বাকি পাবলিক দেখলে ও মাই গড 10,000 শেয়ার একসাথে সেল দিছে, তাহলে তো মনে এখান থেকে পাবলিক বের হয়ে যাচ্ছে, জলদি বড় বড় পার্টি জলদি সেল দাও। তখন পাবলিক তার হাতে থাকা 1,000, 2,000 সেল মারা শুরু করবে, আর তখন দাম নামলে ইনস্টিটিউট আবার কিনবে, আবার কিনে 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 সে তখন 2 টাকা 3 টাকা কম দামে কিনে কিনে তুলবে, যেই উঠবে আবার দেখবেন 10,000, 20,000 একসাথে সেল আসে। এটা যে কোনো শেয়ারের ক্ষেত্রে দেখবেন হঠাৎ বড় একটা ভলিউম শেয়ার সেল আসে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বড় ভলিউম শেয়ার সেল দিলেই আমরা পাবলিক কিন্তু ভয় পেয়ে যাই, যে মনে হয় বড় বড় পার্টি বা স্মার্ট পার্টি ওরা মনে বের হয়ে যাচ্ছে, কি করবো? কিন্তু এখানে খেয়াল করেন বড় পার্টি এটা কিন্তু দাম উপরে যাই নাই, একটা স্টকের দাম আপনার জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই কি বলবো এখানে কত 25 থেকে 30-এর মধ্যে ঘোরাফেরাই করতেছে। এই যে এতটুকু জায়গা নভেম্বর পর্যন্ত, জুলাই থেকে নভেম্বর 25 থেকে 30 মাত্র 5 টাকার মধ্যে ঘোরাফেরা করতেছে, কিন্তু এই 5 টাকাই ইনস্টিটিউট পুরোটা কালেক্ট করে ফেলছে। তো ইনস্টিটিউট এটা হচ্ছে পুরো অ্যাকুমুলেশন জোন, এখানে অ্যাকুমুলেট করে 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 এরপর যখন ইনস্টিটিউট টান দিবে তখন দেখবেন আর ইনস্টিটিউট হোল্ডিং বাড়তেছে না, উল্টা কমতেছে। আর কমার সময় দেখবেন ওরা নিয়ে চলে গেছে 41-এ 50-এ, বিশ্বাসও করবেন না। কিন্তু এটা কখন বাড়বে এই জিনিসগুলো বোঝাটা সমস্যা, এটা সময় আমি নিজেও বুঝি না কখন বাড়ে, কিন্তু এই জিনিসগুলো একটু ধরে বসে থাকতে হয়। এর জন্য ইনস্টিটিউট এটাও আমি বলতেছি কালকে গিয়ে কিনেন না, এটা আপনার স্লোলি কালেক্ট করেন, আমি নিজেও কালেক্ট করতে চাই, নিজেও কালেক্ট করবো, এবং আপনারা স্লোলি যদি, এবং ইনস্টিটিউট আপনার সরি ইনস্টিটিউট বলি ইন্স্যুরেন্স আপনার যদি থাকে তাইলে নতুন করে কেনার দরকার নেই। আপনার যদি কোনো ইন্স্যুরেন্স না থাকে অন্তত একটা ইন্স্যুরেন্স অন্তত একটা রাখেন, এটা ভালো লাগে না অন্য যে কোনো একটা রাখেন, আপনার বিএনআইসিএল আছে, রূপালী ইন্স্যুরেন্স আছে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স আছে, যে কোনোটা আপনার কাছে পছন্দ লাগে অন্তত একটা রাখেন। মনে রাখেন আমার আপনি কদিন কয়েক মাস পর থ্যাংক ইউ দিবেন যে ভাই একটা ইন্স্যুরেন্স আপনার কথা রাখছিলাম, অন্তত একটা রাখেন পোর্টফোলিওতে। আচ্ছা, সর্বশেষ আপনাদেরকে আমি একটা লো পেইড স্টক দিয়ে দিই। লো পেইড স্টক এগেইন মনে রাখবেন লো পেইডের রিস্ক থাকে,
কিন্তু লপেট দেখেন মনস্পুল নিয়ে আমি এর আগেও বলছিলাম, এটা আমি আমার গ্রুপেও দিছি এবং গ্রুপে মানুষ কিনছে, কেউ কেউ লাভ করছে, আমি নিজেও ছোটখাটো লাভ করছি। মনস্পুল দেখেন অনেক বড় একটা ডাউন ট্রেন্ড চ্যানেল মেনটেন করে এখানে এসে ডাউন ট্রেন্ডটা ক্যান্সেল করছে, এখানে এসে ডাউন ট্রেন্ড শেষ এটাও জানাইছে। এবং জানানোর পর আপনি যদি খেয়াল করেন মনস্পুল কিন্তু একটা ছোটখাটো আপ দেওয়ার পর যখন এখানে আসছে তখন ডিভিডেন্ডের আগে, এটা নিয়ে আমি আগে ভিডিও দিয়েছিলাম যে আমি 110 টাকায় নিজেও কিনছিলাম এবং গ্রুপে বলছিলাম যে যেদিন বলছি কিনতে এর পরের দিনে মনস্পুল হল্ট খাইছে এবং 130 পর্যন্ত যায়। আমি 110-এ কিনে এরপর 120-এ আসার পর আমি সেল দিয়ে দিছি, কারণ আমি দেখছি যে এখন মার্কেট ডাউনে সেল দিয়ে বের হয়ে গেছি, তো আমার লাভ ছোটখাটো প্রফিট সমস্যা নেই। কিন্তু সেদিন আমি গতদিন যেটা করছি আমি নিজেই অবাক যে এই জিনিসটা হবে। আমি সেদিন আবার 110-এ, আমার আসলে হাত চুলকাই দিছিল যে কিছু কিনতেছি না তো অনেকদিন থেকে, আমি আবার 105 থেকে 110-এর দিকে এই দুদিনে বাই করছি। বাই করে আমি মনে মনে বলছি যে ডিভিডেন্ডটা খাই দেখি, আমার কাছে মানে আমার মাথায় বলতেছে যে মনে হয় ডিভিডেন্ডের পর খুব বেশি নামবে না, আর নামলেও তো আমার স্টক ডিভিডেন্ড আছে, স্টক ডিভিডেন্ড তো দিছে 15% মনে হয় দিছে, দেখি তো ধরেন 15% স্টক 5% ক্যাশ, 15% স্টক ডিভিডেন্ড তো আছে। যদি আমি 110-এর মধ্যেও কিনতে পারি তাহলে 15% স্টকে দেখা যাবে আমার দাম 100-র নিচে চলে গেছে। তো এই আসে আমি কিনছি যে ডিভিডেন্ডের পর, আর মার্কেট তো আস্তে আস্তে গত কয়েকদিন উঠতেছে, যে আমার ধারণা মনে হয় মার্কেট উঠে গেলে মনে হয় খুব বেশি নামবে না, এটা রিস্ক নিলাম। সত্যিই তো আজকে দিকে নামে নাই, সত্যিই আজকে নেমে আবার একটানা 106 উঠে গেছে। এইটাও কিন্তু ছিল একটা লাভের ট্রেড, যদি কালকেও যদি এরকম থাকে না নামে আমি তো বলবো এখানে প্রফিট করে বলছি অলরেডি, কিন্তু আমার মানে এই যে এভারেজ নেমে গেছে অনেক নিচে, তো কালকে যদি এরকম থাকে তো এটাও তো একটা লাভ করা সম্ভব। এবং মনস্পুল কিন্তু আসলে এখানে টার্গেট এটাই না, এটা টার্গেট মোটেও না, মনস্পুলের টার্গেট অনেক উপরে। তো অনেক উপরে এখন বলবো না, কারণ বললে আপনি কালকে আমার কথা কিনে এরপর বলবেন ভাই আপনি তো বললেন বাড়লো না, আগে থেকে এখন আর আমি একবারে বেশি বড় টার্গেট বলবো না। আমি বলবো যে আপনি মনস্পুলও কিনতে পারেন, চোখে রাখেন, আপনি কিনেন আপনার নিজের চিন্তায়, ভলিউম দেখুন অনেক হাই আজকে, এত মানে মানে ডিভিডেন্ডের পর যেখানে সেল হওয়া উচিত সেখানে কিন্তু বাই হয়েছে এবং নিচে পিনবার এবং ভলিউম দেন কত বেশি বাড়তেছে টানা। তো মনস্পুলও এমন একটা কোম্পানি, এটা সামনে ভালো গেইন দিবে। এবং এর একটা কারণ হচ্ছে দেখেন মনস্পুল কিন্তু ইপিএসটা দেখেন, ইপিএসটা গত কয়েক বছর থেকে মোটামুটি একটা ভালো অবস্থা আছে, গতবার হচ্ছে এবার ইপিএস বাড়ছে, এবার ডিভিডেন্ড ভালো দিছে, শেয়ার মাত্র 3,92,92,, এখানে দেখেন পাবলিক আছে 2 কোটি মাত্র শেয়ার আছে, এবং ফার্স্ট কোয়ার্টারও ইপিএস ভালো আসছে, ফার্স্ট কোয়ার্টারও গতবার ইপিএস ভালো আসছে, গতবারের চেয়ে মানে এবার ফার্স্ট কোয়ার্টার বাড়তেছে, এর মানে হয়তো এই কোম্পানিগুলো আস্তে আস্তে আর একটু ভালো করবে এবং ইপিএস দেন গত কয়েক বছর থেকে তার ইপিএস মোটামুটি ভালো আসতেছে। তো সেই হিসাবে মনস্পুল সব দিকে ভালো, মানে লপেট তো একটা জায়গায় এসে আটকাবে, এখন এসে আটকাইছে এবং এখন তার উঠা শুরু করবে। এবং মিনিমাম মনস্পুলকে আপনি এখানে 130-এ তো পাবেনই, 130 তো কয়দিনের মধ্যেই যাবে। এবং আমি বলবো যে মিডিয়াম টার্গেট যদি আমাকে বলেন যে ভাই একটা মিডিয়াম টার্গেট 150 পর্যন্ত মনস্পুল যাইতেই পারে, সময় লাগবে একটু, কিন্তু 150 যাবে। এবং এইখানে গিয়েও লপেট গুলার খেলা শেষ হবে না, লপেট গুলা তো মানে লপেট গতবার যেগুলো বাড়ছে সেগুলো আস্তে আস্তে দেখবেন আটকাবে এবং নতুন করে লপেট অনেকগুলো মাথায় চারা দিয়ে উঠবে। এই জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করেন। গতবার যে শেয়ারটা বাড়ছে এই শেয়ারটা আবার কেন এখন বাড়বে? গতবারের রহিমা ফুড, গতবার সোনালী পেপার, গতবারের ইনটেক, হ্যাঁ গতবারের আইএসএফ, হ্যাঁ এগুলো বাড়বে না এমন বলতেছি না, কিন্তু এইগুলাতে অলরেডি বাড়ার পর স্মার্ট মানি কিন্তু সেল দিয়ে বার হয়েছে, এখন পাবলিক কিনে ধরা, তখন পাবলিক যদি আবার তারা এটাকে বাড়াইতে হয় তাহলে যত উপরে যাবে তত বেশি টাকা যেমন লাগবে, একইভাবে পাবলিক ওনাকে এবার বের হয়ে যাবে, প্লাস নতুন পাবলিক কিনতে চাইবে না। তো নতুন পাবলিক রে এই অলরেডি বাড়ানো স্টকে ঢুকানো ইজি হবে, যে স্টকটা নিচে সেটার 2টা ধাক্কা দিয়ে বাড়াইলে সেটার প্রতি মানুষ বেশি আকৃষ্ট হবে। এটা নিজে চিন্তা করেন, যেটা থেকে অলরেডি স্মার্ট মানি একবার লাভ নিয়েছে সেটাতে আবার কেন যাবে? নেরা বেলতলায় যায় না ভাই, আপনি আমি বেলতলায় যেতে পারি, বাট তাই বলে একই মানে স্মার্ট মানি কখনো একই ভুল বারবার করবে না, এটা জেনে রাখেন। তো যারা অলরেডি যেটাতে একবার লাভ নিয়েছে সেটা অলরেডি ফালাই দিবে ওরা, যদি আবার বাড়ায়ও যে কোনো জায়গায় গিয়ে হঠাৎ ছেড়ে বেরোয় যাবে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, নতুন নতুন যে স্টকটা নিচে আছে সেই স্টকটা দেখেন, সেই স্টকটা আপনাকে লাভ দিবে, সেই স্টকে 2টা মাস 3টা মাস বসে যদি থাকেন টেনশন ফ্রি, কিন্তু সেই স্টকটা হঠাৎ বুম মারবে, সেই জিনিসটা খেয়াল রাখবেন। আর ভালো ভালো স্টক প্রফিটে রাখেন, ভালো ভালো স্টকগুলো একসাথে পাবেনই না, খারাপ স্টক অনেক উপর নিচ করবে, খারাপ স্টক আপনার মানে কপালে থাকলে হয়তো কিছু লাভ করবেন, নইলে জীবন ডুবাবে, যেরকম আমরা এবার দেখছিলাম অনেক স্টক অনেক নিচে গেছে, ব্যাংকের 5টা ব্যাংক তো আটকে গেছে, মানুষ তো অবস্থা খারাপ। তো সবচেয়ে বড় জিনিস এই যে 5টা ব্যাংকে যারা আছে তারা কিন্তু এখন কিছু করতে পারতেছে না, তারা যদি 5টা ব্যাংকের লাভ মানে 5টা ব্যাংকের যদি তারা ক্ষতিপূরণ দেয়ও সরকার, যেটা আসলে কতটুকু পসিবল আমি জানি না, কারণ এই টাকা তো অলরেডি নিয়ে চলেই গেছে আগের সরকার, তো নতুন করে কেমনে দিবে? নতুন করে দেওয়া মানে আপনার আমার টাকাই ওই টাকা নতুন ছাপায় দেওয়া, আলটিমেটলি এটা কতটুকু পসিবল? এটা নতুন তো আর 1 কোটি 2 কোটি না, কয়েকশো কোটি দিতে হবে। তো আমি জানি না এখানে আসলে কতটুকু এগুলো পসিবল, বাট যদি আপনি চিন্তা করেন ওইটা বাদই দিলাম, অন্তত এই যে বিনিয়োগ যাদের আটকাইছে, যারা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, জিআইবি, ইউনিয়ন ব্যাংক কিনে যাদের টাকাটা আটকাইছে, এক তো মার্কেটটাকে আপাতত এই টাকাটা নাই হয়ে গেল, প্লাস মার্কেট ওই টাকা তো এখন নাই, এটা বড় জিনিস, ওই টাকাটা লেনদেন হইতেছে না,
দুই, ওই মানুষগুলো এখন লেনদেন করে লাভ করতে পারতেছে না। এমন হইলে কি হইতো যে ওই মানুষটা সেল দিয়ে নতুন একটা কিনতো, মার্কেটে ওই টাকাটাও ঘোরাঘুরি করতো এবং নতুন করে মানুষগুলো লাভও করতো। কিন্তু ওই মানুষগুলো কিন্তু পুরো স্টাক, ওই টাকাটা কারো যদি মানে 20 লাখ থাকে এবং 10 লাখ ওইগুলো ব্যাংকে থাকে, তো ওই 10 লাখ কিন্তু এখন আর সে কিছু করতে পারতেছে না। বাকি যে 10 লাখ আছে ওইটা নিয়ে নড়াচড়া করবে, কিন্তু ওই ব্যাংকের যে 10 লাখ যেটা এক্সিম ব্যাংক ওইগুলো ব্যাংকে আটকানো, ওইটা টাকা কিন্তু না সেল না লাভ না লস কিছুই হইতেছে না। যে কারণে আমি বলবো যে খারাপ স্টকে থাকেন না, স্পেশালি ফাইন্যান্সের যে স্টকগুলো বন্ধ হওয়ার চান্স আছে বা জেডের খুবই বাজে স্টক যেগুলো সবকিছু বাজে, ওইগুলো যদি 10 টাকা থেকে 100 যায় তবু ওই আশা বাদ দিয়ে দেন। কারণ ওইগুলো স্টকে একটা যদি ধরা খান তাহলে আপনার পুরো জীবন শেষ, পুরো পোর্টফোলিও শেষ। তো এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এক ভুল যেটা আমরা বারবার করছি সেই ভুলটা যেন আর না করি, এই জিনিসটা শেয়ার মার্কেটে এবার অন্তত, যেহেতু 5,000 উঠছে এখন সময় একটু ভালো, এখন আমি এই কথা বলতেছি, এটা কানে রাখেন। খারাপ সময় বললে এটা কানে দিবেন না, পাত্তা দিবেন না। ভালো সময় এই কথাগুলো বলি, খারাপ সময় বললেও রাগ করেন, ভালো সময় তাই এখন যখন সময়টা ভালো এখন আপনাদের জানাই রাখি, খারাপ সময় আমি আবার ভিডিও দিব না আবার, কারণ খারাপ সময় যাই বলবি আপনার রাগ উঠবে। এই খারাপ সময় লাল সময়ে লাল মার্কেটে আমাকে আপনি ভিডিও দিতে দেখবেন না, কারণ লাল মার্কেটে আসলে বলার কিচ্ছু নেই। কিন্তু এই সবুজ মার্কেট আপনাদের বলতেছি যে এক, স্টপ লস নেওয়া শিখেন এবং দুই, খারাপ স্টক থেকে একটু দূরে থাকা শিখেন। এই দুইটা যদি মানেন তাহলে মার্কেটে আপনি লস করবেন না, কম হোক বেশি হোক লাভ করে বের হবেন ইনশাল্লাহ। আজকে এতটুকুই, ভিডিও বড় হয়ে গেছে, মাফ করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।